বাংলাদেশে আনুপাতিক নির্বাচনের সম্ভাবনা। আগে থেকে আনুপাতিক নির্বাচনের পক্ষে বেশ কিছু শক্তি বিরাজ করেছিল। প্রথমত, দেশের বেশিরভাগ বামপন্থী দল দীর্ঘকাল ধরেই আনুপাতিক নির্বাচনের দাবি জানিয়ে আসছিল এবং তারা এখনও এই দাবির পক্ষে আছে। দ্বিতীয়ত, বড় দলগুলোর মধ্যে জাতীয় পার্টি জেনারেল এরশাদ জীবিত থাকাকালীনই আনুপাতিক নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছিল এবং এখনও তা অব্যাহত আছে। তৃতীয়ত, বড় দুই দল তথা আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যেও অধিকতর চিন্তাশীল নেতারা আনুপাতিক নির্বাচনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। আওয়ামী লীগের প্রয়াত নেতা আবুল মাল আব্দুল মুহিত বিভিন্ন সময় ব্যক্তিগত পর্যায়ে আনুপাতিক নির্বাচনের পক্ষে অভিমত ব্যক্ত করেন। বিএনপির মধ্য থেকেও আনুপাতিক নির্বাচনের পক্ষে মত প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে নাজিম কামরান চৌধুরীর কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি আনুপাতিক নির্বাচনের পক্ষে বেশ লেখালেখিও করেছেন। চতুর্থত, বাংলাদেশের 2007 থেকে 12 সালের নির্বাচন কমিশনের সদস্য এবং বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন জানান যে এই কমিশন তার কার্যকাল সমাপ্তিকালে পরবর্তী নির্বাচন কমিশনের জন্য যেসব সুপারিশ রেখে যান তার মধ্যে ছিল আংশিকভাবে আনুপাতিক নির্বাচন পদ্ধতি অনুসরণ। পঞ্চমত, বিগত সময়কালে রাষ্ট্র সংস্কার বিষয়ক ধারণাকে জনপ্রিয় করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালনকারী সংগঠন রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আনুপাতিক নির্বাচনের পক্ষে কাজ করেছে এবং মিশ্র প্রয়োগের সুপারিশ করেছে। 2024 সালে গণ অভ্যুত্থান আনুপাতিক নির্বাচন ব্যবস্থা গ্রহণের জন্য একটি বিশেষ অনুকূল পরিস্থিতি সৃষ্টি করেছে। গণ অভ্যুত্থানের আগে চ্যালেঞ্জ ছিল আনুপাতিক নির্বাচনের প্রস্তাবকে জাতীয় আলোচনার আলোচ্য বিষয়ে নিয়ে আসা। গণ অভ্যুত্থানের ফলে সেই লক্ষ্য ইতিমধ্যে অর্জিত হয়েছে। বাংলাদেশে বুদ্ধিজীবীদের মধ্য থেকেও আরও বেশি হারে আনুপাতিক নির্বাচনের পক্ষে সমর্থন ব্যক্ত হয়েছে। উদাহরণস্বরূপ, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের প্রাক্তন পরিচালক মঞ্জুর আহমেদ চৌধুরী আনুপাতিক নির্বাচনের পক্ষে সুপারিশ করেছেন। গত 12 সেপ্টেম্বর 2024 তারিখে সমাজ গবেষণা কেন্দ্র কর্তৃক আয়োজিত রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংশোধনী বিষয়ক সেমিনারে বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সুবাহান এবং বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী রৌনক জাহান উভয়েই আনুপাতিক নির্বাচনের প্রবর্তনকে সবচেয়ে কার্যকর সংস্থা বলে অভিহিত করেছেন। পূর্বলিখিত রাজনৈতিক দলসমূহ ছাড়া বাংলাদেশ ইসলামী আন্দোলনও আনুপাতিক নির্বাচনের পক্ষে অবস্থান ঘোষণা করেছিল। সম্প্রতি জামাত ইসলামীও আনুপাতিক নির্বাচনের দাবি জানিয়েছে। নাগরিক ঐক্য এবং নাগরিক অধিকার পরিষদ সহ আরও অনেকেই রাজনৈতিক দল আনুপাতিক নির্বাচনের প্রতি সমর্থন জানিয়েছে। ফলে বলা যেতে পারে ক্রমশ আনুপাতিক নির্বাচনের পক্ষে একটা জাতীয় ঐক্যমতের সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে মূল ব্যতিক্রম হলো বিএনপির অবস্থান। তবে নিম্নরূপ 3 কারণে বিএনপিরও আনুপাতিক নির্বাচনে রাজি হওয়া শ্রেয় হবে। প্রথমত, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী অন্য দলের মতো বিএনপিরও ঘোষিত লক্ষ্য হলো স্বৈরাচারের প্রত্যাবর্তন প্রতিরোধ। উপরে আমরা দেখেছি আনুপাতিক নির্বাচনেই স্বৈরাচার ঠেকানোর সবচেয়ে কার্যকর পন্থা। কাজেই স্বৈরাচারের প্রবর্তন রোধের স্বার্থে বিএনপিরও আনুপাতিক নির্বাচনের প্রস্তাবে রাজি হওয়া উচিত। দ্বিতীয়ত, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি একাধিকবার বলেছেন যে নির্বাচনের পর বিএনপি জাতীয় সরকার গঠন করতে চায়, কিন্তু জাতীয় সরকার গঠন করতে হলে সংসদে অন্যান্য দলের উপস্থিতি থাকা দরকার। অন্য ভাষায় সংসদকে অন্তর্ভুক্তিমূলক হতে হবে। উপরে আমরা দেখেছি যে আনুপাতিক নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক সংসদের অর্জনের সর্বোৎকৃষ্ট পন্থা। তৃতীয়ত, নির্বাচন পদ্ধতি সম্পর্কে সিদ্ধান্ত শুধুমাত্র আসন নির্বাচনের সুবিধা অসুবিধা দ্বারা তাড়িত হয় না, বরং দীর্ঘমেয়াদী বিবেচনা দ্বারা পরিচালিত হওয়া বাঞ্ছনীয়। সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখেছি বিকশিত নির্বাচন ব্যবস্থা দ্বারা বিএনপি অতীতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন 2008 সালের নির্বাচনে বিএনপি 33.2% ভোট পেয়েও সংসদে মাত্র 10% আসন পেয়েছিল। ভবিষ্যতেও যে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে না তা বলা যায় না। কাজেই দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষার তাগিদ থেকেও বিএনপির আনুপাতিক নির্বাচন প্রত্যাখ্যান করা ঠিক হবে না। সবশেষে নির্বাচন পদ্ধতির বিষয়টি শুধুমাত্র দলীয় স্বার্থ না দেখে দেশের বৃহত্তর স্বার্থের আলোকে দেখা প্রয়োজন।